ঠিক আছে, লাইভে চলে গেছেন, আমাকে বলবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের স্পেশাল একটা ক্লাসে। যারা এইচএসসিয়ান আছো তাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমরা আসলে আজকে হুট করে লাইভে চলে এসেছি জাস্ট পূর্ব ঘোষণা ছাড়াই। কারণ হচ্ছে আজকে আমার একটু ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেজন্য আমরা একটু দ্রুত চলে এসেছি। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। আর একটা বিষয় না বললেই নয়, আজকের ক্লাসটা থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় যেই টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা তোমরা পেয়ে যাবা। পাশাপাশি আমাদের এইচএসসির সবচাইতে জটিল, মানে ম্যানেজমেন্টের সবচাইতে জটিল, এবং আমরা মনে করি ম্যানেজমেন্ট প্রথম পত্রের ফুল বইটাকে যদি তুমি চারটা ভাগ করো, সেই 4 ভাগের 1 ভাগ জুড়ে হচ্ছে এই অধ্যায়টা। সো বুঝতেই পারতেছ এই অধ্যায়টা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমরা যাতে করে ক্লাসটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। পাশাপাশি একটা বিষয় খুব করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমি এমনভাবে নেব, এটা শুধুমাত্র যে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কাজে দেবে সেটা না, সামনে এর চেয়ে বড় যে বিষয়টা তোমাদের জন্য ওয়েট করতেছে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টও তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাব। সেজন্য আমি আগেই জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট একটু নিশ্চিত হয়ে যাচ্ছি যে তোমরা কারা কারা লাইভে আছো, কে কোন জায়গায় থেকে দেখছো, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, এই বিষয়টা একটু আমাকে এনশিওর করো। এরপরে 1 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে বারবার একটা কথা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও, বন্ধুবান্ধবকে মেনশন এবং শেয়ার করে দাও, যাতে করে আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে পারি। কারণ আগে শুরু করলে আমরা ফুল অধ্যায়টা শেষ করতে পারবো, যদি আমরা একটু লেটে শুরু করি এই অধ্যায়টা এত বেশি বড়, আর আমি যেহেতু খুব ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নের সমাধান সহ, সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। সো সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু সবাই শেয়ার করে দেন, বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দেন, যাতে করে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আমি আর কথা বাড়াবো না, আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনারা একটু জাস্ট বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দেন। আর ক্লাসে যদি কেউ কোনো ধরনের রেসপন্স করেন, সেটা আসলে আমাদের জন্য খুব উৎসাহমূলক হয়। সেজন্য আমি যেটা বলছি, সবাই একটু হলেও কষ্ট হলেও আপনারা একটু বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করে দেন বিষয়টা, যাতে করে আমরা ক্লাসটা শুরু করতে পারি। কারণ এই ক্লাসটা যত দ্রুত শুরু করতে পারবো আমরা তত দ্রুত শেষ করতে পারবো। তার জন্যই আমি বলছি যে আপনারা একটু ক্লাসটাকে একটু মনোনিবেশ করুন। ক্লাসের সময় আমাদের একটু বেশি নেব না, আমি কি পয়েন্ট সেগুলো একটু ডিটেলস আলোচনা করব, যেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না সেগুলো একটু কম আলোচনা করে আমি ক্লাসটা শেষ করব। কারণ আজকের ক্লাসটা অনেক বেশি বড়। সো এই বড় ক্লাসটাকে যদি আমরা একেবারে সহজ করতে চাই বা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ক্লাসে একটু খুব দ্রুতই যুক্ত হয়ে যান, যাতে করে আমরা ক্লাসটাকে এনজয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন আসলে কি, বা কোম্পানি সংগঠন বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা নিয়ে শুরুতে আমরা কথা বলবো। এরপরে আমরা কথা বলবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে। তো শুরু করছি আমি ক্লাসটা। আজকের ক্লাসের সর্বপ্রথম যে আলোচনা, সেটা হচ্ছে আসলে যৌথ মূলধনী কোম্পানি কি, বা যৌথ মূলধনী কোম্পানি বলতে কাকে বুঝি, বা বলতে আমরা কি বুঝি। আমরা একটা বিষয় আমি জানি যে এক ব্যবসা সংগঠনের মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে বিভিন্নভাবে 5 ভাগে বা 7 ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের একজন মাত্র মালিক থাকবে, সেই ব্যবসাটা পরিচালনা করবে। এরপরে ক্রমান্বয়ে আমাদের এক মালিকানা ব্যবসায়ের পরবর্তীতে একটা ব্যবসা সংগঠন উদ্ভাবন হয়েছে, যেটাকে আমরা বলি অংশীদারি ব্যবসা, অথবা
আমরা যদি বলি অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই যে অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসায় হচ্ছে কি হচ্ছে, এক মালিকানা ব্যবসা থেকে একটু বিস্তৃত হয়ে কতিপয় ব্যক্তি অর্থাৎ 2 থেকে 20 জন, বা ব্যাংকিংয়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন, অথবা সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 3 থেকে 20 জন নিয়ে আমাদের যে ব্যবসাটা গঠন করা হয় সেটা হচ্ছে অংশীদারি। এর পরবর্তীতে আমাদের সভ্যতার ক্রমান্বয়ে বিস্তৃত হওয়ার সাথে সাথে মানুষের যখন প্রয়োজনটা আরও বেশি বেড়ে গেছে, তখন কিন্তু আমাদের আধুনিক সভ্যতার সাথে তাল মেলানোর জন্য আমাদের একটা সংগঠনের উদ্ভব হয়েছে, যেটার আসলে কোনো আইনগত বিনাশ থাকবে না, যেটা একেবারে কৃত্রিম ব্যক্তির মতো পরিচালিত হবে। সেই ব্যবসা সংগঠনটার নাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। সেক্ষেত্রে বন্ধুরা একটা বিষয় খেয়াল করবা তোমরা, এই যে যৌথ মূলধনী ব্যবসায়, এই যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে জাস্ট একটা বিষয় মাথায় রাখবা, এই ব্যবসাটা মূলত আইনের মাধ্যমে গঠিত এবং পরিচালিত। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। সো যে ব্যবসার ক্ষেত্রে আমাদের আইনটা খুব মুখ্য ভূমিকা পালন করবে, হ্যাঁ আইন, সেটাই আমাদের যৌথ মূলধনী ব্যবসা। আর এই যৌথ মূলধনী ব্যবসার সবচাইতে গুরুত্বপূর্ণ এই বিষয়টাই হচ্ছে আইন। সো আমাদের এই বিষয়টাকে একটু ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা এখন সংজ্ঞায় চলে যাবো, যৌথ মূলধনী ব্যবসা সংগঠন বা যৌথ মূলধনী কোম্পানি কি। খেয়াল করো, তোমরা দেখলেই বুঝতে পারবা 2 বা ততোধিক ব্যক্তি মিলে হয় অংশীদারি ব্যবসা, কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সাধারণত 2 বা ততোধিক ব্যক্তি বলা থাকবে না, বলবে হচ্ছে কতিপয় ব্যক্তি। মানে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে, হ্যাঁ সেটাকে আমরা বলবো হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। সো সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে এই কতিপয় ব্যক্তি যৌথভাবে কার মাধ্যমে? শেয়ার ক্রয়ের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী ও চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সীমিত দায় বিশিষ্ট যে ব্যবসায় গড়ে তোলে, সেটাকে আমরা যৌথ মূলধনী কোম্পানি অথবা সংগঠন বা ব্যবসায় বলবো। এখন সবচাইতে মজার বিষয় হচ্ছে কি, এই সংজ্ঞাটা কিন্তু আমি নিজের মতো করে বানিয়ে তোমাদের জন্য রেডি করেছি। কারণ কি, এই সংজ্ঞা থেকে তোমরা অনেক ধরনের কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য যখন পড়বা, সংজ্ঞার মধ্যে পেয়ে যাবা। যেমনটা ধরো, এই যে কোম্পানি সংগঠনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কতিপয় ব্যক্তি কিভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে, যৌথভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। আর এটা একটা কি প্রতিষ্ঠান? আইনসৃষ্ট প্রতিষ্ঠান, যেটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ ব্যক্তির মতোই এটা আলাদা একটা সত্তা বহন করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির বিনাশও হয়, কোম্পানির কোনো পরিচালকের বিনাশ হয় বা কোনো মালিকের বিনাশ হয়, কোম্পানির বিনাশ হবে না। আমরা এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখছি খুব সহজে বিলোপ সাধন হয়ে যায়, বাট কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, সেজন্য কোম্পানি ব্যবসায়ের কি নাই? বিলোপ সাধন সাধারণত হয় না। সো এই হচ্ছে আমাদের কোম্পানি সংগঠনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর আমাদের কোম্পানি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোম্পানি সংগঠন কিন্তু সীমিত দায় বিশিষ্ট। ভাইয়া, সীমিত দায় বিশিষ্ট মানে কি? সীমিত দায় বিশিষ্ট মানে হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে আমাদের অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমাদের দায়টা অসীম। অর্থাৎ সাপোজ একজন অংশীদার 1 লাখ টাকা ব্যবসায় দিয়েছে, কিন্তু ব্যবসায়ের 1 কোটি টাকা ক্ষতি হয়েছে, তার দায়ভার কিন্তু 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। ওই 1 কোটি টাকার যে লসটা, সেটা তাকে কি করতে হতো? সমানভাবে অন্য অংশীদারদের সাথে কি করতে হতো? বহন করতে হতো। কিন্তু দেখো, কোম্পানি সংগঠন হচ্ছে সীমিত দায় বিশিষ্ট, মানে হচ্ছে তোমার মূলধন যতটুকু, তোমার দায়ও ততটুকু। অর্থাৎ দায়টা মূলধন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখো তো তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। দেখো, আমরা ইনশাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আজকে এই বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার। আর আমি এত ডিটেলস আলোচনা করছি যাতে তোমাদের আর কখনো বই পড়তে না হয়, নিজেরাই এখান থেকে প্রশ্নের অ্যান্সার করতে পারো। সো এই হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির বিষয়। এখন সবচাইতে বড় কথা হচ্ছে, সংজ্ঞা তো আমি নিজের মতো দিয়েছি, বাট কোম্পানি সংগঠনে একটা আইন আছে। সে আইন কি বলে দেখো, কোম্পানি 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারায় বলা হচ্ছে, কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত এবং নিবন্ধিত কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝাবে। ভাইয়া, সবচাইতে মজার বিষয় কি জানো, এই যে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারায়, এই সংজ্ঞাটা তোমরা হুবহু মুখস্থ করে দিতে হবে। হ্যাঁ, দিলে হচ্ছে কি
তোমার নাম্বারটা ভালো আসবে। আর এখান থেকে আমাদের এমসিকিউ একটা প্রশ্ন আসে। সো আমি এতক্ষণ যে কথাটা বললাম যে কোম্পানি সংগঠন কি এবং কোম্পানি সংগঠন বলতে আমরা কি বুঝি বা এটার বৈশিষ্ট্য, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রবলেম আছে কি না আমাদেরকে একটু জানাও। আমি আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কেন জানি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো ক্লাসটা এনজয় করতেছো কি না বা তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে সেই বিষয়টা একটু জানাও। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। দেখেন, কোম্পানি সংগঠনের উদ্ভব আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে আমাদের এমসিকিউ বা সিকিউ প্রচুর প্রশ্ন আসতে পারে। টুকটাক ক নাম্বারের যে প্রশ্নটা আসে সাধারণত আসে, তবে এমসিকিউ এখান থেকে বেশি আসবে। সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের উদ্ভব আসলে আজকের দিনে একে একে হয় নাই। সো কোম্পানি সংগঠন বিভিন্ন সময় বিভিন্নভাবে কোম্পানি গঠিত হয়েছে। সর্বপ্রথম কোম্পানি আমরা জানি, বিশ্বের সর্বপ্রথম কোম্পানি কোনটা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের দেশটা খেয়ে দিয়েছে। আমরা জানি সবাই যে আমাদের উপমহাদেশে তারা অনেক সময় ধরে ব্যবসা বাণিজ্যের খাতিরে এসে অনেক সময় দীর্ঘ সময় রাজত্ব করে গেছে, শাসন করে গেছে আমাদেরকে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের সর্বপ্রথম কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ইংল্যান্ডের, এটা 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে তখন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, তখন কিন্তু ওইভাবে আইনগতভাবে সেটা প্রতিষ্ঠিত হয় নাই, যেটার আইনের কোনো ওইভাবে ভিত্তি ছিল না। তার মানে পৃথিবীর বা বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন যদি বলে, তখন কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে। বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয় কখন? ব্রিটিশ পার্লামেন্টে 1844 সালে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো 1844 সালে সর্বপ্রথম আমাদের কি হচ্ছে? কোম্পানি আইনটা চালু হচ্ছে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠিত হলেও সেটা কিন্তু আইনের মাধ্যমে ছিল না। সো এটা হচ্ছে সনদ বলে ছিল। হ্যাঁ, এটা একটু পরে আমরা দেখব যে রাজা রানীর সনদ বলে কিছু কোম্পানি হয়, সেগুলোকে আমরা কি বলি? বিধিবদ্ধ কোম্পানি বলে। আচ্ছা, যাই হোক, তো এই যে 1844 সাল, এরপরে 1844 সালের যে কোম্পানি আইনটা হয়েছে সেটা 1850 সালে এসে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম পাশ হয়। আমরা সবাই জানি যে ভারতীয় উপমহাদেশে কিন্তু ব্রিটিশরা প্রায় 190 বছর শাসন করেছে। সো যেহেতু ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, সেক্ষেত্রে ব্রিটিশদের ওই আইনটা 1844 সালের আইনটা 1850 সালে এসে কি হচ্ছে? ভারতের পার্লামেন্টে আমাদের পাশ হয়েছে। 1856 সালে এটা দরকার নাই, সীমিত দায়, এগুলো আমি লিখে দিয়েছি তোমাদের একবারে ডিটেলস, কারণ কোনো বইতে তোমরা এইভাবে একসাথে সিরিয়ালি পাবা না, বাংলাদেশের কোনো বইতেই পাবা না। কেননা কারণ এটা আমি অনেক স্টাডি করে এই বিষয়গুলো এনেছি। জাস্ট গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা অবশ্যই পিডিএফ থেকে দেখে নিবা, কারণ পিডিএফটা দিয়ে দিলে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। এবার আসেন আমাদের পরবর্তী যে কথাটা, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বলবো না। আমরা এই 1913 সালে ভারতের নতুন কোম্পানি আইন পাশ হয়েছে কিছু সংশোধন করে। আর আচ্ছা, এটা লাগবে না আমাদের, যেটা এই যে 1972 সালে 1913 সালের আইনটাকে বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে, তখন 1913 সালের আইনটাকে গ্রহণ করেছে। এ হচ্ছে বিষয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে 1991 সালে, খেয়াল করবা, ব্যাংক কোম্পানি আইন প্রতিষ্ঠিত হয়। এখান থেকে প্রায় একটা এমসিকিউ আমাদের সবসময় আসে, অ্যাডমিশন টেস্টেও আসে। সো 1991 সালে ব্যাংক কোম্পানি পাশ হয়। আর সর্বশেষ যেটা আমরা 1994 সালে এসে আমরা কি করি? 1994 সালে এসে আমরা আমাদের ওই যে কি ছিল 1913 সালের আইনটা 1972 সালে আমরা কি করছি? গ্রহণ করেছি। সেটাকে আমরা 1994 সালে কি করেছি? 11ই সেপ্টেম্বর, এই যে 1994 সালের 11ই সেপ্টেম্বর 1994 সালে বাতিল করে নতুন আইন গ্রহণ করা হয়েছে, যেটাকে কার্যকর করা হয়েছে 1 জানুয়ারি 1995। এখান থেকে একটা এমসিকিউ মাঝে মধ্যে আমাদের ঝামেলা করে যে কোম্পানি আইন কখন হয়। যদি বলা হয় কোম্পানি আইন কখন হয়, তখন অ্যান্সার হবে হচ্ছে 1994 সাল। কিন্তু যদি বলা হয় কোম্পানি আইন কখন কার্যকর হয়, তখন হবে 1995 সাল। ক্লিয়ার কিনা তোমরা বিষয়টা একটু জানাও তো। এবার আমরা কোম্পানির গঠন প্রণালীটা দেখব, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জাস্ট একবার দেখে গেলেই হবে, যদিও আমাদের এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কম, বাট আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, কারণ তোমাদের যাতে কোনোভাবেই আটকাতে না পারে। এই অধ্যায় থেকে আমাদের মিনিমাম 2টা প্রশ্ন, হ্যাঁ মিনিমাম 2টা প্রশ্ন আসবেই। যেহেতু মিনিমাম 2টা প্রশ্ন বা 20 নাম্বারের সৃজনশীল, আবার অন্তত 5টা এমসিকিউ, প্রায় 25 নাম্বার। হ্যাঁ, একটা ক্লাসে তোমরা 25 নাম্বারের একটা আইডিয়া পাবা।
সো এই 25 নাম্বারটাকে তোমরা কিভাবে, হ্যাঁ কমপক্ষে 25 নাম্বার, এর বেশিও আসতে পারে। সো এখান থেকে 25 নাম্বার তোমরা কমন পাচ্ছ, এটা একটা বিষয়। তাহলে প্রথমে উদ্যোগ গ্রহণ করা হবে, হ্যাঁ উদ্যোগ গ্রহণের পরে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা নিবন্ধন, আর এরপরে হচ্ছে কার্যারম্ভ। কার্যারম্ভের ক্ষেত্রে একটা কথা আছে, সেই বিষয়টা আমরা একটু পরে শেয়ার করব। তো এই দ্বিতীয় পর্যায়ে কী করতে হয়, এই যে তৈরিকৃত দলিল এগুলা নিবন্ধকের কাছে, অর্থাৎ কোম্পানি যে আমরা নিবন্ধনটা তো আমরা আমাদের অবশ্যই বাধ্যতামূলক, হ্যাঁ সেক্ষেত্রে নিবন্ধকের কাছে এটা পেশ করতে হবে। বিএসইসি, বিএসইসি মানে হচ্ছে বাংলাদেশ, এসইসি হচ্ছে স্টক এক্সচেঞ্জ, আর স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ, সরি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমার মনে আসতেছিল না, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের কি করে, আমাদের শেয়ার বাজার মূলত নিয়ন্ত্রণ করে, সেই তাদের কাছ থেকে আমাদের কি করতে হয়, মূলধন সংগ্রহের জন্য অনুমতি সংগ্রহ করতে হয়। এরপর হচ্ছে নিবন্ধনটা গ্রহণ করতে হয়। এরপরে এই নিবন্ধন করার পরে কিন্তু কাজ আমাদের শেষ হয়ে যায়। এরপরে আমাদের কি কাজ করতে হয়, এরপরে আমাদের কাজ করতে হয় হচ্ছে, যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় কার্যারম্ভ শুরু করে, যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে কার্যারম্ভের জন্য একটা অনুমতিপত্র নিতে হয়। এই অনুমতিপত্র নেওয়ার পরে আমাদের কি করতে হয়, কাজ শুরু, কোম্পানির কাজ শুরু করতে হয়। এরপরে আমাদের এই যে কার্যারম্ভের বিষয়টা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সেটা কি হয়, পরিচালকদের পরিচয় প্রকাশ করতে হয়, ন্যূনতম চাঁদা আদায় করতে হয়, বিবরণপত্র প্রকাশ করতে হয়। এভাবেই আমাদের কোম্পানি সংগঠনের আমাদের গঠনটা হয়ে থাকে। তাহলে কোম্পানির গঠন থেকে কারো কোনো প্রবলেম আমার মনে হয় থাকার কথা না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসে, বা এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য খুব গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে বিষয়টা, যেমন হচ্ছে এটা দেখা যাচ্ছে না, ওকে, আমাদের এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত মালিকানাধীন ব্যবসা সংগঠনের নিবন্ধন ও দায়। ব্যক্তি দ্বারা, হ্যাঁ, কারণ কিছু কিছু ব্যবসায়ের দায় হচ্ছে সীমিত, নিবন্ধন বাধ্যতামূলক না, কিছু কিছু ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। এই জায়গাটাতে আমাদের অনেক ঝামেলা হয়, অনেক প্যাচ লাগে, অনেকে এটাকে একটু উল্টাপাল্টা মনে করে। সেজন্য এটাকে আমি একটা ছকে খুব সুন্দরভাবে নিয়ে এসেছি। দেখেন, ব্যক্তির দ্বারা পরিচালিত ব্যবসা মূলত আমরা দেখি চারটা, হ্যাঁ, একটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক নয়, আর অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটাও বাধ্যতামূলক নয়, যদিও সীমিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা বাধ্যতামূলক, সেটা অন্য আলোচনা, যেটা আমরা অংশীদারি ব্যবসায়ের অধ্যায় করেছি। যারা ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, আমাদের টাইমলাইনে আছে। আর যদি কেউ দেখতে চান, লিঙ্ক পাচ্ছেন না, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আগের ক্লাসটা দেখলে আপনার ওই অধ্যায় থেকে যে যে প্রশ্ন আসার কথা সেটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা দেখলে এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন আসার কথা বা যে কনসেপ্ট আপনার প্রবলেম সেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে এই যে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা, এই দুইটার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না, ক্লিয়ার। সেজন্য যেহেতু এই দুইটার নিবন্ধন বাধ্যতামূলক না, মনে রাখবেন এই দুইটার দায় কিন্তু অসীম। আর অসীম দায় সম্পন্ন ব্যবসা কি, যে আপনার মূলধনের বাইরেও আপনার দায়টা বর্তাতে পারে, অর্থাৎ আপনার যত টাকা মূলধন নিয়ে শুরু করছেন তারও বেশি দায় সৃষ্টি হতে পারে ব্যবসায়ের কারণে, এটাকেই বলা হয় অসীম দায়, ক্লিয়ার। তাহলে এক মালিকানার ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, সেজন্য এটার দায় কি হবে, অসীম। আর দুইটা কোম্পানি আছে, সেটা কি খুবই মজার না, যৌথ মূলধনী ব্যবসা এবং সমবায়, এই দুইটার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক, সেজন্য দায়টা সসীম হবে। দেখেন, এই দুইটার ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, সেজন্য দায়গুলা সসীম। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, খুব সংক্ষেপে আমি আলোচনাটা করেছি যাতে করে আপনাদের আর কখনোই প্রবলেম না হয়। তাহলে আমরা জাস্ট টেকনিক্যালি একটা বিষয় মাথায় রাখবো, যে এক মালিকানা ব্যবসা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কি হয়, নিবন্ধনটা কি বাধ্যতামূলক না, সেজন্য দায়টা অসীম। মানে যার নিবন্ধন বাধ্যতামূলক না তার দায়টা মনে রাখবেন বেশি হবে, নিবন্ধন করে নাই দায়টা বেশি, এইভাবে মনে রাখতে পারেন। আর যার নিবন্ধনটা অবশ্যই বাধ্যতামূলক তার দায়টা কি হবে, তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, মানে তার দায়টা সসীম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত মালিকানাধীন ব্যবসা সংগঠনের যে বিষয়টা আলোচনা করলাম, নিবন্ধন এবং দায়, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, এটা আমি পড়াবো না। কেন পড়াবো না? কারণ অলরেডি এই বৈশিষ্ট্য নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি। জাস্ট
আমি সংক্ষেপে বলে দিব। আইনসৃষ্ট প্রতিষ্ঠান আমরা জানি এটা আইনের মাধ্যমে পরিচালিত হয়। কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসা নিয়ে আমরা কথা বলেছি। সদস্য সংখ্যা অবশ্যই যেহেতু আইনসৃষ্ট প্রতিষ্ঠান আইনের দ্বারা সীমাবদ্ধ হবে। হ্যাঁ, সাধারণ সিলমোহর আমরা জানি প্রতিনিধির বৈধতা কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা কি হয় নির্ধারিত হয়ে থাকে। সকল কোম্পানির কাগজপত্র এই সিলমোহরটা কী করতে হয়, কোম্পানির যত কাগজপত্র আছে সেগুলাতে ব্যবহার করতে হয়। এই বিষয়গুলো আমরা জানি। এবার আসেন শেয়ার মূলধন। তো শেয়ার মূলধনটা কি, আমরা অ্যাকাউন্টিংয়ে যারা পড়েছেন, যারা আমার ক্লাস করেছেন শেয়ার ইস্যুর, তারা অবশ্যই জেনেছেন যে আমাদের কি হয় আইনগতভাবেই কোম্পানির মূলধনকে কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমান অংশে ভাগ করা হয়, যার এক একটা অংশকে শেয়ার বলা হয়। এই শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধনটা কোম্পানি কালেকশন করে সেটাকে আমরা বলে হচ্ছে শেয়ার মূলধন। সো এটা আমরা ক্লিয়ার। আর শেয়ার হস্তান্তর যোগ্যতা মানে হচ্ছে কোম্পানি আইনের, খেয়াল করবা এই যে কোম্পানি আইনের 30 ধারায় শেয়ার হস্তান্তর যোগ্যতার কথা বলা আছে। এই ধারাটাতে একটু আপনাদের মনে রাখতে হবে, শেয়ার অস্থাবর সম্পত্তি হিসাবে গণ্য এবং কোম্পানি সংবিধির বিধান অনুযায়ী এটা অবশ্যই কি হয় হস্তান্তরযোগ্য। অর্থাৎ এটা চাইলে আপনার শেয়ারের মালিকানাটা আপনি অন্য কারো কাছে কি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন, ওকে, বা এক্সচেঞ্জ করতে পারবেন। এটাকেই বলা হয় হস্তান্তরযোগ্য। আর এটার কথা বলা আছে 30 ধারায়। এরপর যে সীমাবদ্ধ দায়, এটা নিয়ে তো আমরা অবশ্যই কথা বলে ফেলেছি অলরেডি, যে সীমাবদ্ধ দায় বলতে আমরা কি বুঝি এটা নিয়ে আমরা বলেছি। তারপরে বলি যে তোমার মূলধন যত দায় তত, এটাই সীমাবদ্ধ দায়। যদি মূলধনের বেশি দায় বর্তায় তখন সেটা হবে অসীম দায়। সো কোম্পানির দায়টা সীমাবদ্ধ। তবে হ্যাঁ, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে সীমাবদ্ধ দায়, এই দায়টা ক্ষেত্রে আমাদের অসীম দায় সম্পন্ন কোম্পানি যেগুলো আছে সেটা ছাড়া, এটা তো বোঝাই যাচ্ছে অসীম দায়, ওকে। বিধিবদ্ধ দায়িত্ব হচ্ছে, খেয়াল করবা, বিধিবদ্ধ দায়িত্ব হচ্ছে কোম্পানির যে খাতাপত্র বা হিসাব সংরক্ষণ আছে বা নিরীক্ষণপত্র আছে, এই জিনিসগুলোর কাজ করে থাকে। হ্যাঁ, এটা সভা আহ্বান হতে শুরু করে সব। বৃহদায়তন প্রতিষ্ঠান, আমরা তো জানি কোম্পানি একটা বৃহদায়তন প্রতিষ্ঠান, কারণ এখানে সদস্য সংখ্যার কিন্তু নির্দিষ্ট সীমা নয় সাধারণত। স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা, আর আমরা সব সময় একটা জানি যে এটার কোম্পানি সংগঠনের মালিকানা আর ব্যবস্থাপনা টোটাল আলাদা। মালিক এবং ব্যবস্থাপক এটার সাথে কিন্তু আলাদা একটা পার্থক্য থাকে। পরিচালনা পর্ষদ, তাদের আমাদের যে কোম্পানির পরিচালনা পর্ষদ সেটা নিয়ে আলোচনা করব, সেজন্য এখন বলবো না। এই পরিচালনা পর্ষদ যত কাজ করে সেই কাজগুলোর জন্য জবাবদিহিতা বা দায়ী থাকে মূলত শেয়ার হোল্ডারদের নিকট, যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। এবার কোম্পানির কিছু তথ্য আমরা জাস্ট একটু দেখে নেব, জাস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যেমন কোম্পানির পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণে অনুসরণ করা হয় গণতান্ত্রিক নীতিমালা। খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা এমসিকিউ এখান থেকে আসে। কোম্পানির মুনাফা সম্পূর্ণ অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় না। ভাই আমরা সবাই জানি আমার কোম্পানির লাভের একটা অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা, বাকি অংশ কিন্তু আমাদের বিভিন্ন তহবিল সৃষ্টি করা হয়, যেটা আমরা আর্থিক বিবরণী বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করতে গেলে আমরা দেখি। যেমন আমাদের সাধারণ সঞ্চিতি তহবিল হয়, লভ্যাংশ সমতাকরণ তহবিল হয়, সংরক্ষিত আয়ে কিছু টাকা থাকে, তারপরে আমাদের প্রতিপূরক তহবিল হয়, হ্যাঁ, তারপরে আমাদের কি হয় পরিপূরক তহবিল হয়, আমাদের বিনিয়োগ সঞ্চিতি তহবিল। এগুলা থেকে সৃষ্টি হয় কোম্পানির বাৎসরিক যে মুনাফা, এই মুনাফার অংশ। হ্যাঁ, আর যে অংশটা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় সেটাকে কি বলা হয়, লভ্যাংশ বলা হয়। আর লভ্যাংশ সবসময় মনে রাখবা মুনাফা থেকে বন্টন করতে হয়। এই হচ্ছে আমাদের বিষয়, ওকে। তাহলে এই বিষয়গুলো কোম্পানির বাৎসরিক মুনাফা, শেয়ার, আচ্ছা, এগুলো আমরা বলে বলছি লভ্যাংশ সর্বদা মুনাফা থেকে বন্টন করতে হয়। এখন আসেন কোম্পানি সংগঠনের সুবিধা। হ্যাঁ, কোম্পানি সংগঠন, আপনারা ক্লাসটা কারা কারা দেখছেন, ক্লাসটা ভালো লাগছে কিনা, বা আপনাদের আমি আসলে কমেন্ট কেন দেখতে পাচ্ছি না আজকে, এটা কি আমার ফোনের সমস্যা নাকি সেটাও তো বুঝতেছি না। আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা একটু কমেন্ট করেন, ক্লাসটা অবশ্যই বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করেন। এইরকম ক্লাস আপনারা আসলে অনেকেই দেখা গেছে বিভিন্ন নামের কারণে বা বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসি দেখে অনেক জায়গায় ভর্তি হন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইরকম একেবারে গোছানো ক্লাস আপনারা খুব কম পাবেন না সেটা না, তবে একেবারেই কম পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমার ক্লাস যারা করছেন বা এর আগ থেকে করে এসেছেন বা এখনও করছেন, তারা আসলে আমার ক্লাস নিয়ে কথা বলতে পারবেন না যে আমাদের ক্লাসে আমরা সাধারণত ওই যে উল্টাপাল্টা কথাবার্তা বলে সময় নষ্ট করি না। আমার কথা হচ্ছে যতটুকু সময় পাবো তোমাদেরকে পড়াবো, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। সো এই পরীক্ষার সময় হেয়ালি করা যাবে না। সো আমি সবাইকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা
অবশ্যই বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দেন। ক্লাসে যদি মেনশন করে না দেন আসলে এটা একেবারেই মানে দেখায়। দেখেন কোম্পানি সংগঠনের সুবিধা, ভাইয়া কোম্পানি সংগঠনের সুবিধা কি এত আলোচনার পরে মনে হয় আমাকে আর নতুন করে বলা লাগতেছে না। তারপরেও আমি বলবো যে কোম্পানি সংগঠনের সুবিধাগুলো কি। আমি সবাইকে একটা বিষয়ে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের এই যে সুবিধা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আপনাদের। হ্যাঁ, ওকে ওকে আপনারা কে কোথা থেকে বলছেন সেটা একটু কমেন্টে জানান। ক্লাস কেমন লাগতেছে সেটা একটু বলেন। অধিক মূলধন, সীমিত দায় চিরন্তন সম্পূর্ণ স্বাধীন সত্তা, এগুলো সব আপনারা পড়ে ফেলেছেন, আর দরকার নাই। কোম্পানি সংগঠনের অসুবিধা কি? জটিল গঠন প্রণালী। ভাই কোম্পানি গঠন এতক্ষণ তো আমরা সুবিধা দেখলাম যে কোম্পানি কী টাইপের আমাদের সুবিধা দিয়ে থাকে। এখন দেখেন কিছু তো অসুবিধা থাকবেই, যেখানেই সুবিধা সেখানেই অসুবিধা। ওকে, যেখানেই গুল সেখানেই মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। সো এই জায়গাগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। জটিল গঠন প্রণালী তো আপনারা বুঝতেই পেরেছেন, যেহেতু এখানে আইনগত জটিলতা আছে, আইনের অনেক ধরনের রুলস আছে, সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, সেহেতু এটার গঠন এত সহজ হবে না। পরিচালকদের স্বার্থসিদ্ধ, এখানে অনেক সময় পরিচালকরা তাদের স্বার্থ অনুসারে কিছু কাজ করে ফেলে, যেটার জন্য পরবর্তীতে প্রবলেম। আমলাতান্ত্রিকতা মানে হচ্ছে ওই যেহেতু এটা আইনগত একটা প্রসেস, এখানে যে কোনো ধরনের ডিসিশন নিতে গেলে, সাপোজ বিলোপ সাধন করতে গেলে এখানে আমলাতন্ত্রের যে জটিলতা বা আমাদের সরকারি ব্যবস্থাপনার যে জটিলতা, সেই জটিলতার মধ্যে পড়তে হয়। স্বজনপ্রীতি, আমরা তো জানি স্বজনপ্রীতি সব জায়গাতে থাকে। পরিচালনা ব্যয়ের আধিক্য, পরিচালনা ব্যয়ের আধিক্যটা কি আপনারা বুঝেন যে এটা এত বড় বৃহদায়তন প্রতিষ্ঠান, আপনাকে কন্ট্রোল করতে গেলে আপনার কী করতে হবে? অবশ্যই এখানে ব্যয়টা অনেক বেশি হয়ে যাবে। ওকে, ক্ষমতা ও দায়ের মধ্যে অসঙ্গতি, শেয়ার মালিকদের উপেক্ষা, আইনের কড়াকড়ি, গোপনীয়তা প্রকাশ। সো এই জিনিসগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। কোম্পানির প্রবর্তক, এই যে আসি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেখানে আমরা কোম্পানির প্রবর্তকগুলা নিয়ে কথা বলবো। এই প্রবর্তকগুলাকে আমাদের সহজ ভাষায় বা অনেকে কোম্পানির প্রমোটার বলে থাকে। প্রমোটার মানে প্রবর্তক। এখন কোম্পানির প্রবর্তক কারা? মনে রাখবেন, যারা কোম্পানি গঠনের জন্য প্রাথমিকভাবে যারা পরিকল্পনা করে এবং উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ যারা কোম্পানির প্ল্যানিং করে এবং উদ্যোগ গ্রহণ করে, তারাই হচ্ছে প্রবর্তক বা প্রমোটার। ওকে, তাহলে প্রবর্তক কথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই প্রবর্তক কারা? কোম্পানি গঠনের জন্য প্রাথমিকভাবে যারা পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলেছি যে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে আমরা প্রবর্তক বলবো। তাহলে প্রাথমিকভাবে যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা যারা করবে, মানে প্ল্যানিং করবে এবং যারা উদ্যোগটা নেবে, হ্যাঁ, তাদেরকে আমরা প্রমোটার বলবো। এই প্রবর্তক সাধারণত মাথায় রাখবেন 3 ধরনের হয়ে থাকে। যাই হোক, যৌথ মূলধনী কোম্পানির প্রাথমিক শেয়ার মালিকগণই কিন্তু প্রবর্তক হয়। এখন একটা বিষয় হচ্ছে যে কারা প্রবর্তক হবে? যেহেতু যারা কোম্পানির উদ্যোগ নেয় তারাই কিন্তু প্রাথমিক শেয়ারটা কিনে প্রথমে, সো অন্য কোনো শেয়ার হোল্ডার প্রবর্তক হতে পারে না, স্বাভাবিক বিষয়টা। ওকে, আর প্রবর্তকের কোম্পানির জন্মদাতা বলা হয়। অনেক সময় আমাদের MCQ এই প্রশ্নটা এসে থাকে, প্রবর্তকদের কোম্পানির জন্মদাতা কেন বলা হয়? কারণ তারাই সর্বপ্রথম শেয়ারগুলো কিনে বা কোম্পানি গঠনের পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে। এখন আসেন দেখেন আমাদের পরবর্তী যে বিষয়টা, প্রবর্তকগণ সাধারণত 3 ধরনের কাজ করে থাকে। কি কাজ? ব্যবসা সংগঠন, ব্যবসায় ব্যবস্থাপনা অংশগ্রহণ, এখন ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ। এই 3টা কাজ প্রবর্তক করে থাকে। আর প্রবর্তকও সাধারণত আমরা জানি যে 3 ধরনের প্রবর্তক আমরা জানবো। একটা হচ্ছে সাধারণ প্রবর্তক, একটা হচ্ছে সাময়িক প্রবর্তক, আর একটা হচ্ছে পেশাদারী প্রবর্তক। এখন সাধারণ প্রবর্তক কারা, সাময়িক প্রবর্তক কারা, পেশাদারী প্রবর্তক কারা, এই বিষয়টাকে আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করছি। হ্যাঁ, মনে রাখবেন কোম্পানির সাধারণ শেয়ারের মালিক যারা, হ্যাঁ, এবং যারা কোম্পানির পরিচালনা করে, তারাই হচ্ছে সাধারণ প্রবর্তক। তাহলে যারা কোম্পানির সাধারণ শেয়ারের মালিক এবং কোম্পানির পরিচালনা করে, তারা হচ্ছে সাধারণ প্রবর্তক। তাহলে কোম্পানির মালিক নিজেরা এবং কোম্পানির পরিচালনা যারা করে তাদেরকে সাধারণ প্রবর্তক বলে। এবার আসেন সাময়িক প্রবর্তক, যেটাকে আমরা অকেশনালি প্রমোটার বলি। সাধারণ প্রবর্তকদের বলা হয় অর্ডিনারি প্রমোটার। এখন সাময়িক প্রবর্তক কারা?
খেয়াল করবেন, সাময়িক প্রবর্তক কারা? যারা হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠা করে পরিচালকের নিকট কি করে দিয়েছে, সেটা হস্তান্তর করে দিয়েছে। ওকে, কিন্তু এরা পেশাদারি না, এটা জাস্ট কি করছে, কোম্পানি গঠন করে বা কোম্পানি কি করছে, কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করে বা পরিকল্পনা করে এটা কার্যক্রম করে এটাকে হস্তান্তর করে দিয়েছে কার কাছে? পরিচালকদের কাছে। এদেরকে বলা হয় সাময়িক প্রবর্তক। এটা কিন্তু পেশাদারি না, পেশাদারিটা আলাদা, যারা টাকার বিনিময় বা কমিশনের বিনিময়ে কাজটা করে থাকে। এবার আসেন, এই যে পেশাদারি প্রবর্তক, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এটা, যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে, জাস্ট চুক্তির মাধ্যমে একটা কোম্পানি গঠন করে দেয়, হ্যাঁ, বা যেহেতু কোম্পানি গঠনটা একটু জটিল আছে, আইনগত কিছু ঝামেলা আছে, সেজন্য কোনো পেশাদারি সংগঠন বা ব্যক্তি যদি কি করে, কোম্পানি কমিশনের বিনিময়ে চুক্তির মাধ্যমে একটা কোম্পানি গঠন করে দিয়ে সেটা হস্তান্তর করে দেয় পরিচালকদের নিকট, তাদেরকে বলা হয় হচ্ছে পেশাদারি প্রবর্তক। তাহলে এরা কি করে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তির মাধ্যমে নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে, বিনিময়ে তারা কি করে, জাস্ট একটা ফি বা কমিশন গ্রহণ করে, এদেরকে পেশাদারি প্রবর্তক বলে। আর পেশাদারি প্রবর্তকের উদাহরণে বাংলাদেশে আছে বিআইডিসি এবং ম্যানেজিং এজেন্ট, এগুলা খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের পেশাদারি প্রবর্তক কারা। এবার আমরা একটু দেখব কোম্পানি সংগঠনের প্রকারভেদ। যদিও কোম্পানি সংগঠনের প্রকারভেদটা আপনারা এখানে ক্লিয়ারলি বুঝবেন না, কারণ এখানে একটু কোম্পানি সংগঠনের প্রকারভেদটা একটু ছোট হয়ে গিয়েছে আমাদের স্লাইডের কারণে। জাস্ট আমি বুঝিয়ে দেব, কোম্পানি সংগঠনকে মূলত আমরা 5 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। খেয়াল করবেন, এই বিষয়টাকে জাস্ট মাথায় রাখতে হবে। ছকটা আপনাদের অত খেয়াল না করলেও চলবে, যেহেতু এখানে প্রবলেম হয়ে গেছে একটু। তাহলে সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, তারপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। এই সনদপ্রাপ্ত কোম্পানিগুলা কি আমরা পড়বো, সংবিধিবদ্ধ কোম্পানিগুলা কি আমরা পড়বো, নিবন্ধিত কোম্পানিগুলা কি আমরা পড়বো। সংবিধিবদ্ধ কোম্পানি, এখন দেখো, এই নিবন্ধিত কোম্পানিগুলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সসীম দায় আর একটা হচ্ছে অসীম দায়। অসীম দায় সম্পন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশে নাই, সেজন্য এটার ওইভাবে প্রকারভেদ আর আলোচনা করা হয় না। বাংলাদেশে অসীম দায় সম্পন্ন কোম্পানি নেই। এবার আসেন, সসীম দায় সম্পন্ন কোম্পানিগুলোকে আবার প্রতিশ্রুতি মূল্য দ্বারা, আরেকটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা। সো প্রতিশ্রুতি মূল্য দ্বারা কোম্পানিগুলো বাংলাদেশে নাই, সেজন্য এটা নিয়ে আমরা কথা বলবো না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা কোম্পানি। এখন শেয়ার মূল্য দ্বারা কোম্পানিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে হচ্ছে সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানি, নিয়ন্ত্রণের ভিত্তিতে হচ্ছে 2 প্রকার, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। এই হচ্ছে কোম্পানি সংগঠনের মোটামুটি টোটাল প্রকারভেদটা। এটা জাস্ট একবার দেখে গেলেই হবে। এখন আমরা জাস্ট কোম্পানির প্রকারভেদটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমি ক্লাস হচ্ছে ম্যানেজমেন্টের ক্লাস। ম্যানেজমেন্ট প্রথম পত্রের আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ক্লাস হচ্ছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে। ওকে, আমি একটু লিখে দিচ্ছি, আমাদের হেডিংয়ে দেওয়া ছিল তো। ওকে, এখন আসেন আপনাদের যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে, ওকে, সনদপ্রাপ্ত কোম্পানিগুলা কি ভাইয়া? সনদপ্রাপ্ত কোম্পানিগুলা হচ্ছে যেগুলা, ওই যে আমাদের কোম্পানি সর্বপ্রথম কখন হয়েছে? 1844 সালে। তার মানে এর আগে যে এই কোম্পানিগুলা গঠিত ছিল বা এই যে কোম্পানিগুলা আমাদের ছিল, সেগুলোকে আমরা কি বলি? সনদপ্রাপ্ত কোম্পানি। যেমন সনদপ্রাপ্ত কোম্পানির মধ্যে সর্বপ্রথম আমরা নাম শুনেছি, একটু আগে বলেছি, কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা কি হয় নাই, কোম্পানি আইনের অধীনে গঠিত হয় না, জাস্ট রাজা রানীর সনদ বলে, ইংল্যান্ডের রাজা রানীর কি সনদের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, সেগুলোকে আমরা বলি সনদপ্রাপ্ত কোম্পানি। এটা অবশ্যই 1844 সালের পূর্বে। 1844 সালের পর এগুলা বন্ধ হয়ে যায়, এগুলার অস্তিত্ব এখন আর নাই। এই সনদপ্রাপ্ত কোম্পানিগুলোকে জাস্ট কি বলবো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হাসন বে, রাশিয়ার মস্কো বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের নেভালটে, এগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি মানে হচ্ছে যেগুলো আমাদের মহান জাতীয় সংসদের বিলের মাধ্যমে বা
দেশের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যেগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি সংবিধিবদ্ধ কোম্পানি। এই সংবিধিবদ্ধ কোম্পানিগুলো কি? বিআরটিসি, তারপরে বিআরটিএ অথবা ওয়াসা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বিসিআইসি, বিটিবি, জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন। এই জিনিসগুলো, এই সরকারি এই প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের সংসদে বিলের মাধ্যমে বা আইনের মাধ্যমে কি হচ্ছে, দেশীয় আইনের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে গঠিত হচ্ছে, সেগুলোকে আমরা বলবো সংবিধিবদ্ধ কোম্পানি। এবার আসেন আমাদের নিবন্ধিত কোম্পানি, যেগুলার আমাদের বর্তমানে আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুসারে নিবন্ধিত হয়ে পরিচালিত হয়, সেগুলোকে আমরা বলবো নিবন্ধিত কোম্পানি। দায়ের ভিত্তিতে নিবন্ধিত কোম্পানি দুই প্রকার আমরা জানি, অসীম দায় সম্পন্ন আর একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন। আমরা জানি অসীম দায় সম্পন্ন কোম্পানি আমাদের দেশে নাই, আর আমাদের দেশে আছে সসীম দায় সম্পন্ন কোম্পানি। এই সসীম দায় সম্পন্ন কোম্পানি আমাদের দুইটা, একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা। সো প্রতিশ্রুতি মূল্য দ্বারা মানে কি, এই ধরনের কোম্পানিও আমাদের দেশে নাই। কারণ প্রতিশ্রুতি মানে হচ্ছে তোমাদের যে শেয়ারের মূল্য আছে সেই শেয়ারের মূল্যে তোমার শেয়ার মূলধনের বাইরেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত তোমার দায়টা কি করে দেয়, বাড়িয়ে দেয়। মানে হচ্ছে মনে করো তুমি 1 লাখ টাকা শেয়ার কিনেছ, তাহলে তোমার দায় হওয়ার কথা কত, 1 লাখ না, কোম্পানি আইন অনুসারে তোমার আরও 10,000 টাকা দায় তারা বাড়িয়ে দিবে যদি কোম্পানির কোনো ধরনের সুবিধা হয়। সেই জন্য এগুলাকে বলে প্রতিশ্রুতি মূল্য দ্বারা। এই সমস্ত কোম্পানিও আমাদের দেশে নাই। আমাদের দেশে আছে মূলত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তার মানে আমরা কি দেখলাম, আমাদের দেশে অসীম দায় সম্পন্ন কোম্পানি নাই, প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ যে দায় সেগুলোও নাই। এখন আসো শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানিগুলা কি, যেগুলা আমরা একটু আগে আলোচনা করেছি, যে সকল কোম্পানির দায়টা, কোম্পানির মালিকদের দায়টা তার শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। সো এখানে আমরা দুই ধরনের জিনিস পাবো, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এখান থেকে আসবে 99% শিওর আসবে। এতক্ষণ তো আমরা বিস্তৃত কথা বলেছি, এখন আমরা কথা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে, যে এখান থেকে আমাদের অবশ্যই প্রশ্ন আসবে। ওকে, যারা এখনও বুঝতেছেন না, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ক্লাস, আপনারা একটু ক্লাসটা দেখতে পারেন। ওকে, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে হচ্ছে যে সকল কোম্পানির সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 50 জন। আমি বলি, যে সকল কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন সদস্য সংখ্যা, এবং যে সকল কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় বাইরে নিষিদ্ধ, অর্থাৎ সদস্যদের বাইরে শেয়ার বিক্রয় করা যায় না এবং শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, সে সকল কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে না? জনসাধারণ নিকট শেয়ার বিক্রি করতে পারে না, তাদের শেয়ারটা অবাধে হস্তান্তর করতে পারে না। আর এই কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বোচ্চ কয়জন? 50 জন। ক্লিয়ার? এই কোম্পানিগুলোকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে সংজ্ঞা তো আমরা বুঝেই গেছি যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। এগুলো তাহলে প্রাইভেট লিমিটেড সদস্য সংখ্যা কত? 2 থেকে 50 জন। ওকে, আর এগুলো শেয়ার হস্তান্তর করা যায় না, এই কোম্পানিগুলোকে আমরা বলবো প্রাইভেট। আর পাবলিক কি? যে সকল কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বনিম্ন কয়জন? 7 জন, এবং সর্বোচ্চ স্মারকলিপি পর্যন্ত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে কোম্পানির যে স্মারকলিপি আছে, স্মারকলিপি জিনিসটা কি একটু পরেই আমরা দেখছি। কোম্পানির যে স্মারকলিপি আছে সেই স্মারকলিপি দ্বারা তার দায়টা কি, মানে তার যত স্মারকলিপিতে যত পরিমাণ শেয়ারের উল্লেখ থাকে তত পর্যন্ত সে কি করতে পারবে, সদস্য সংখ্যা নিতে পারবে। সেই কোম্পানিকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলব। তাহলে স্মারকলিপি বর্ণিত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা তুমি চাইলেই একটা লিমিটেশনে আনতে পারবা না। এটা সদস্য সংখ্যা ডিপেন্ড করবে কোম্পানির স্মারকলিপিতে আসলে কত পরিমাণ মূলধন আছে, তারা কত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে। ওকে, সেই অনুসারে তাদের সদস্য সংখ্যাটা ডিপেন্ড করবে। তবে সর্বনিম্ন কতজন হতে হবে? 7 জন হতে হবে, এটা একটা। ওকে, আর এই পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা কি?
এই কোম্পানিগুলোর শেয়ারে কী করতে পারে, বাহিরে জনসাধারণ নিকট বিক্রি করতে পারে, কারণ যেহেতু এটা তো বাইরেই বিক্রি করবে, তাদের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া কি, সেটা হচ্ছে এই কোম্পানিগুলা শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, মানে তারা শেয়ার কী করতে পারবে, হস্তান্তর করতে পারবে। সো এই বিষয়টা হচ্ছে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আমরা পার্থক্য দেখলেই ক্লিয়ার হয়ে যাব। এই পার্থক্যটা 100% আসবে, আপনাদের এইচএসসিতে 100% আসবে। কোম্পানি সংগঠনের পার্থক্যটা সরাসরি কিভাবে আসবে, প্রশ্ন সরাসরি বলবে না, কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নটা করে। আমরা যখন প্রশ্নটা দেখব তখন ক্লিয়ার হয়ে যাব যে বোর্ড প্রশ্নটা আসলে কিভাবে আসে। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। পার্থক্যের বিষয়টা কি, সদস্য সংখ্যা একটু আগেই বলেছি, এখানে হচ্ছে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কতজন, 50 জন। কিন্তু পাবলিক লিমিটেড কাছে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ওকে, কার্য শুরু বা কার্যারম্ভ আমরা একটু আগে আলোচনা করেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের নিবন্ধনের পরেই তারা কার্যক্রম শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরেই কাজ শুরু করার জন্য অনুমতি পত্র নিতে হয়। ওকে, তাহলে নিবন্ধনের পরে কাজ শুরু করতে পারে, এটা কাজ শুরু করতে পারে না, কাজের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। শেয়ার বিক্রয় আমরা জানি, এ কোম্পানির শেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার তার সদস্যদের বাইরে তারা কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। ওই যে 2 থেকে 50 জন এর মধ্যে তারা বিক্রি করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির কাছে কি ওই শেয়ারটা যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করা যায়। শেয়ার হস্তান্তরযোগ্য নয়, শেয়ার হস্তান্তরযোগ্য নয়। আর এটা শেয়ার হস্তান্তরযোগ্য আমরা বলছি পরিচালকের সংখ্যা, আমরা একটু আগে বলেছি এটা যে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকে, আর এখানে ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হয়। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি আশা করি এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ইভেন এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি সেখান থেকে আপনাদের প্রশ্ন আসবে, এটা নিশ্চিত থাকেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, ক্লাসটা আপনারা বুঝতেছেন কিনা, এই অধ্যায়টা কিন্তু অনেক জটিল। আমি জাস্ট কি করতেছি, আপনাদেরকে খুব সহজভাবে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের মোটামুটি এ অধ্যায় রিলেটেড আর কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনাতে, যে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড এর মধ্যে পার্থক্য তো আমরা আলোচনা করেছি। এখন আসো মালিকানা এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানিকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে হচ্ছে সরকারি কোম্পানি এবং বেসরকারি, নিয়ন্ত্রণের ভিত্তিতে হচ্ছে হোল্ডিং এবং সাবসিডারি। এখন আসেন সরকারি কোম্পানিগুলা কি আর বেসরকারি কোম্পানিগুলা কি, সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা একটু ক্লাসটাকে শেয়ার করে দেন ভাইয়া, আপনারা একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, সবাই সবার জায়গা থেকে শেয়ার করে দেন। আমি জাস্ট একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ক্লাসটা অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কারণ আপনারা যদি ক্লাস শেয়ার না করেন তাহলে আসলে ক্লাসটা রিচ হয় না। আর এত সুন্দর একটা ক্লাস যদি আমরা একেবারে 2-4 জন করি তাহলে কেমন দেখায় বলেন তো? এই ক্লাসটা কি আপনারা আসলে পেইড ব্যাচেও পেয়েছেন এরকম কোনো ক্লাস? আমাকে একটু জানান, আমার কথা ভুল হতে। সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানি, আচ্ছা এখানে অনেক ডিটেলস আলোচনা, এত ডিটেলস আলোচনার দরকার নাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, 100% শেয়ারের মধ্যে যদি 50%-এর বেশি শেয়ার সরকারি মালিকানা থাকে তখন সেটা সরকারি কোম্পানি হয়ে যায়। আবার 50%-এর শেয়ার যদি বেসরকারি মালিকানা থাকে তখন সেটা বেসরকারি কোম্পানি হয়ে যায়। শেষ, এক কথায় শেষ। তাহলে দেখো যে সকল কোম্পানির শেয়ার কমপক্ষে 51%-এর সরকারি মালিকানা সেটা সরকারি, আর যেগুলা 50% বা এর বেশি কি বেসরকারি মালিকানা সেগুলো বেসরকারি কোম্পানি। কথা কি বোঝা গেছে? সো আমাদের দেশে না ব্যাংক সমন্বয়। ওকে, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বেসরকারি কোম্পানির কথা বললাম, সরকারি কোম্পানির কথা বললাম। আমাদের দেশে মেজরিটি হচ্ছে বেসরকারি কোম্পানি, কারণ এটার মালিকানা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত 50%-এর বেশি বেসরকারি মালিকানা থাকে। এবার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এখান থেকে একটা প্রশ্ন আমাদের গতে ও মাঝে মধ্যে আসে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে আমাদের কোম্পানি। খেয়াল করো বন্ধুরা,
নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং এর ভিত্তিতে কোম্পানি দুই প্রকার, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি আর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং মানে হচ্ছে যারা নিয়ন্ত্রণ করবে, আর সাবসিডিয়ারি মানে হচ্ছে যারা নিয়ন্ত্রিত হবে। মনে করো কোনো একটা কোম্পানি, মনে করো আমি মনে করলাম স্কয়ার কোম্পানি। হ্যাঁ, স্কয়ার কোম্পানি অনেক বড় কোম্পানি না? এখন এই স্কয়ার কোম্পানি মনে করো ছোট্ট একটা কোম্পানি, মনে করো শাহাদাত কোম্পানিকে কিনে নিয়েছে। শাহাদাত কোম্পানিকে তো কিনে নিতে পারবে না। শাহাদাত কোম্পানির 50%-এর বেশি, 50% প্লাস, হতে পারে 51%, হতে পারে আরও বেশি, হ্যাঁ, শেয়ার তারা কিনে নিয়েছে। এখন এই যে শাহাদাত কোম্পানির 51% শেয়ার তারা কিনে নিয়েছে, খেয়াল করবা, তাহলে মালিকানায় কার বেশি? অবশ্যই স্কয়ার কোম্পানির বেশি। তাহলে স্কয়ার কোম্পানিকে আমরা এখন কি বলবো? হোল্ডিং কোম্পানি। কারণ এরা কাকে নিয়ন্ত্রণ করবে? এই শাহাদাত কোম্পানিকে। আর শাহাদাত কোম্পানি যেহেতু স্কয়ার কোম্পানির অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি। ক্লিয়ার কিনা বলেন তো? হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে যে বিষয়টা আছে সেটা ক্লিয়ার কিনা? ওকে, আপনারা একটু জানান তো ক্লিয়ার কিনা, আর একটু কমেন্ট করেন ভাইয়া, কমেন্ট করেন। কমেন্ট না করলে তো বুঝবো না। ওই দিন কে যিনি বলছেন স্যার কমেন্ট পড়েন না, এখন কমেন্ট পড়ার জন্য আসছি, বাট আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কেমন দেখাবে? এত সুন্দর একটা ক্লাস যদি আপনারা কমেন্ট না করেন বা কেমন লাগছে সেই বিষয়ে মতামত না দেন তাহলে হবে? তাহলে সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানির বিষয়টা হচ্ছে কি, যে কোম্পানি অন্য একটা কোম্পানির 50%-এর বেশি বা 51% প্লাস শেয়ার ক্রয় করে নেবে সেটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর যেই কোম্পানির শেয়ারটা কিনে নিবে ওই কোম্পানিটা হয়ে যাবে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ক্লিয়ার? অনিবন্ধিত কোম্পানি হচ্ছে আসলে সাধারণত আমাদের কি হয় না, আমাদের দেশে এই অনিবন্ধিত কোম্পানিটা বাংলাদেশে নাই। ওকে, তাহলে 3 ধরনের কোম্পানি বাংলাদেশে নাই। আমি জিজ্ঞাসা করব কোন 3 ধরনের কোম্পানি? কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানিগুলো হচ্ছে 7 সদস্যের অধিক গঠিত হয়, তবে এটা আসলে আমাদের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত থাকে না। এটা নিয়ে আর কথা বলবো না। অন্যান্য কোম্পানির মধ্যে বিদ্যমান কোম্পানি যেগুলা আমাদের দেশে, যে সকল কোম্পানি আমাদের কি হচ্ছে 1994 সালে কোম্পানি আইন প্রচলন হওয়ার পূর্বেই এই দেশে ছিল, সেই কোম্পানিগুলোকে আমরা কি বলবো? হ্যাঁ, বিদ্যমান কোম্পানি। এগুলা কোম্পানির আইন অনুসারে গঠিত এবং নিবন্ধিত হয়েছে পরবর্তীতে। এটার কথা বলা আছে 2 ধারা। এটা এত বেশি গুরুত্বপূর্ণ। বিদেশি কোম্পানি আমরা জানি দেশের বাইরে এবং গঠিত, হ্যাঁ, পরবর্তীতে কোম্পানি আইনের 378 ধারা অনুযায়ী আমাদের দেশের মধ্যে কার্য পরিচালনা করে নিবন্ধিত হয়ে, সেগুলোকে আমরা বলি বিদেশি কোম্পানি। যেমন এই যে অ্যালিকো, ম্যাটলাইফ অ্যালিকো, এটা হচ্ছে একটা বিদেশি কোম্পানি। অব্যবসায়ী বা লাভবিহীন কোম্পানিগুলো আমরা জানি যে এগুলা নিবন্ধনের জন্য আসলে সাধারণত কোনো স্ট্যাম্পই লাগে না, এটা মুনাফার অর্জনের কাজে সাধারণত ব্যয় করা হয়। এখন দেখো, সীমাবদ্ধতা আয় হওয়া সত্ত্বেও এর পাশে লিমিটেড কোম্পানি ব্যবহার করা যায় না। এটা অব্যবসায়ী কোম্পানি, কারণ এটা হচ্ছে আসলে ব্যবসায়ের উদ্দেশ্যে মূলত পরিচালিত হয় না। বিশেষ কোম্পানিগুলোকে আমাদের দেশের বিশেষ প্রচলিত আইনে যে কোম্পানিগুলো নিবন্ধিত হয়, হ্যাঁ, অন্য একটা বিশেষ আইন তারা চলে, সেটাকে আমরা বিশেষ কোম্পানি বলবো। যেমন ব্যাংক, বিমা, পরিবহন, এগুলো সবসময় বিশেষ আইনে চলে। কোম্পানি সংগঠন হলেও, এগুলা কোম্পানি হলেও এগুলার আইন কিন্তু আলাদা। ব্যাংকিং আলাদা আইন আছে, বিমার আলাদা আইন আছে, হ্যাঁ, এই পরিবহনের জন্য আলাদা আইন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একটু দেখব। কোম্পানিকে আমেরিকায় বলা হয় কর্পোরেশন, হ্যাঁ, ফ্রান্সে বলা হয় সোসাইটি অ্যানুই। ওকে, এগুলো আমাদের দরকার নাই, এগুলোও দরকার নাই আমাদের, এই বিষয়গুলো আর পড়ার দরকার নেই। আমরা একটু চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আমাদের কোম্পানি সংগঠনের 2টা গুরুত্বপূর্ণ দলিল। একটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা MOA বলি। এই 2টা আলোচনা করে আজকের ক্লাসটা আমি শেষ করব। আমরা বাড়াবো না ক্লাস, কারণ হচ্ছে যেহেতু রেসপন্স আপনাদের কম, আপনাদের ফুল ক্লাসটা শেষ করব না, কারণ এখানে ডিটেলস অনেক আলোচনা আছে। আমি চাচ্ছিলাম যে একটা ক্লাসে টোটালটা শেষ করতে, কিন্তু আসলে এটা পসিবলও না, বা আপনারা এতটুকু নিতেও পারবেন না। সো যতটুকু আলোচনা হয়েছে ততটুকু যদি আপনারা কাভার করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের কোনো সমস্যাই থাকবে না। ওকে, দেখেন, স্মারকলিপি বা সঙ্ঘস্মারক বা পরিমেলবদ্ধ, এই 3টা নাম আপনাদের মাথায় রাখতে হবে। স্মারকলিপি, সঙ্ঘস্মারক, পরিমেলবদ্ধ, যেটাকে MOA বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে। এটাই কোম্পানির একমাত্র গুরুত্বপূর্ণ বা মূল দলিল বলা হয়। এটাকে কি বলা হয়? মূল দলিল বা প্রধান দলিল।
এটাতেই কোম্পানির টোটাল আইনের সকল কিছু কি থাকে, নিবন্ধিত থাকে। সো এটা নিয়ে আমরা এখন বলবো যে কোম্পানির স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেলবদ্ধ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা এমওএ, এটা কি কোম্পানির গঠনতন্ত্র বলা হয় স্মারকলিপিকে, কোম্পানির মূল দলিল। হ্যাঁ, এটা কোম্পানির মূল দলিল বা প্রথম বা সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল বা সনদ বা সংবিধান বা ব্লুপ্রিন্ট বলা হয় কাকে, স্মারকলিপিকে। তাহলে কোম্পানির গঠনতন্ত্র বলা হয় স্মারকলিপিকে, কোম্পানির মূল দলিল বা সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল বা কোম্পানির মূল সনদ বা সংবিধান বা ব্লুপ্রিন্ট যাই বলি সবই কি স্মারকলিপি। তাহলে এখান থেকে আপনারা অবশ্যই জানেন একটা কোম্পানির সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল বা মূল দলিল বা প্রধান দলিল বা সনদ বা সংবিধান বা ব্লুপ্রিন্ট হচ্ছে স্মারকলিপি। কোম্পানির কখনোই সরকারি অনুমতি পাবে না কি ছাড়া, স্মারকলিপি ছাড়া। অর্থাৎ স্মারকলিপি যদি না থাকে তাহলে কোম্পানি কখনোই সরকারি অনুমতি বা পারমিশন পাবে না। এই স্মারকলিপির কথা বলা আছে 6 আর 9 ধারাতে, আর এটার পরিবর্তনের ধারা হচ্ছে 12 ধারা। ওকে, আর স্মারকলিপি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে আমাদের যে প্রবর্তক বা প্রমোটার আছে উদ্যোক্তা কর্তৃক, তাদের কর্তৃক স্মারকলিপি স্বাক্ষরিত হবে। স্মারকলিপি সম্বন্ধে যতটুকু আলোচনা করেছি ততটুকু ক্লিয়ার কিনা, স্মারকলিপি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের পরীক্ষার জন্য আসবে। আমরা কি বুঝাতে পেরেছি? আপনারা কি স্মারকলিপি ক্লিয়ার? আপনাদের লাইভে উপস্থিতি কম, আপনাদের উপস্থিতি বাড়াতে হবে, না হলে কিন্তু রেগুলার ক্লাস পাবেন না পরে। এখন দেখেন, যদি এমসিকিউ আমি দেখাই যে কোম্পানির সবচাইতে সংগঠনের ব্লুপ্রিন্ট বলা হয়, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে কাকে, অবশ্যই স্মারকলিপিকে। সো এটার দরকার নেই। স্মারকলিপির ধারা কিন্তু মূলত 6টা। কি ধারা? জাস্ট আপনাকে বলবেন নাম ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, তারপরে উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। এই ধারাগুলো একটু জাস্ট একবার দেখে নিলে হবে। এবার আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা দলিল, যেটাকে আমরা বলবো হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন AOA, যেটাকে বলা হয় পরিমেলন নিয়মাবলী বা সংঘবিধি। সো পরিমেলন নিয়মাবলী বা সংঘবিধি বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা AOA, এই জিনিসটা কি? কোম্পানির যে পরিচালনা, সেই পরিচালনার উপবিধি বলা হয় এটাকে। তাহলে কোম্পানির পরিচালনার উপবিধি, জাস্ট এতটুকু মাথায় রাখতে পারলেই হবে। হ্যাঁ, এটাকে বলা হয় কি, সংঘ স্মারক, সংঘ স্মারক না, পরিমেলন নিয়মাবলী বা সংঘবিধি। সংঘ স্মারক মানে হচ্ছে স্মারকলিপি। ওকে, এই দুইটার মধ্যে একটু প্যাচ লাগবে আপনাদের, সেটা একটু খেয়াল করতে হবে। আর এই পরিমেলন নিয়মাবলীতে কি হয়, কোম্পানি যে পরিচালনা করবে সেটার অভ্যন্তরীণ যত নিয়ম নীতি আছে সব নিয়ম নীতি কিন্তু সেখানে লেখা থাকে। সো এটা হচ্ছে কোম্পানির পরিচালনার অভ্যন্তরীণ নিয়ম নীতিগুলা কোথায় থাকে, পরিমেলন। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেলন নিয়মাবলীটা কি না, বাধ্যতামূলক না, কারণ এটার বিকল্প হিসেবে তারা টেবিলে বা তফসিল 1কে তারা গ্রহণ করতে পারে। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা অবশ্যই বাধ্যতামূলক। আর গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ দায় বা অসীম দায় সম্পন্ন কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা তৈরি করা অবশ্যই বাধ্যতামূলক, যেটা বলছিলাম। আর কোম্পানি আইনের 18 দ্বারা এটি সম্পর্কে বলা আছে, আর 20 দ্বারা এটার পরিবর্তন সম্পর্কে বলা আছে। এ হচ্ছে পরিমেলন নিয়মাবলী নিয়ে আমাদের আলোচনা। আমরা যতটুকু আলোচনা করেছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। আমি একটু দেখতে চাচ্ছি আপনারা ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে 2-1 যখন বলেন যে অল ক্লিয়ার, বুঝতে পেরেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগে। আসলে বিষয়টা হচ্ছে আপনারা যদি একটু মতামত না দেন, আমরা তো আসলে আপনাদের উপর ডিপেন্ড করে ক্লাসটা নিচ্ছি, আপনারা যত বেশি রেসপন্স হয়। তাহলে আজকে কি আর একটু বাড়াবো? আমাদের কিন্তু এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আমরা সেরে ফেলেছি। হ্যাঁ, তবে আরও অনেক আলোচনা আছে, আমাদের বোর্ড প্রশ্নগুলা বিশ্লেষণ আছে, সেই বোর্ড প্রশ্নের বিশ্লেষণ নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার আসেন ন্যূনতম চাঁদা বা ন্যূনতম মূলধন। ন্যূনতম মূলধন আসলে এটা আমাদের অত বেশি প্রয়োজন নাই, তবে তারপরেও যদি চাও তাহলে আমি একটু পড়িয়ে দিচ্ছি। এই ন্যূনতম মূলধন কি, পাবলিক লিমিটেড কোম্পানির একটা কোম্পানি যে গঠন করবে, খেয়াল করো ন্যূনতম মূলধনটা কি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা আলোচনা করে দিচ্ছি একটু।
একটা কোম্পানি গঠন করতে গেলে হ্যাঁ কোম্পানির পরিমেলন নিয়মাবলী বলো, হ্যাঁ, অথবা কোম্পানির বিবরণপত্র বলো, এগুলাই যে গঠনের জন্য প্রাথমিক খরচ লাগবে, চলতি মূলধন লাগবে, আবার প্রাথমিক কিছু প্রয়োজনাদি আছে ইত্যাদি পূরণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কমপক্ষে একটা মূলধন লাগবে। এই মূলধনটাকে আমরা বলবো মিনিমাম ক্যাপিটাল বা ন্যূনতম মূলধন। এই মূলধনটা সংগ্রহ করার কথা, কিন্তু সর্বনিম্ন যে পরিমাণ মূলধন কোম্পানিকে হ্যাঁ এই প্রাথমিক খরচাবলী কোম্পানি গঠন এই সমস্ত মানে ইনিশিয়াল বিষয়গুলো পূরণের জন্য যে মূলধনটা সংগ্রহ করতে হয় মিনিমাম, সেটাকে বলা হয় আমাদের কি ন্যূনতম মূলধন। এই ন্যূনতম মূলধন অবশ্যই নগদ অর্থে, আর এটা মাথায় রাখবা কোম্পানির যে মোট মূলধন আছে সেটার 5% অর্থাৎ 5% হবে আমাদের ন্যূনতম মূলধন। তাহলে ন্যূনতম মূলধন হতে হয় নগদ অর্থে, যেটা মোট মূলধনের কত পার্সেন্ট এটার পরিমাণ নির্দিষ্ট করবে অবশ্যই উদ্যোক্তাগণ বিবরণপত্রে উল্লেখ করে বিবরণপত্র প্রচারের 180 দিন বা 6 মাসের মধ্যেই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। এখন কথা হচ্ছে যে ন্যূনতম মূলধন আমি কেন সংগ্রহ করব? কারণ তুমি যে চলতি মূলধন সংগ্রহ করবে সেক্ষেত্রে অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে তুমি যে শেয়ার বিক্রয়ের জন্য হ্যাঁ তোমার যে অবলেখক বা দালাল তাদেরকে কমিশন দিতে হবে না, শেয়ার তো বিক্রি করে পরে তুমি টাকা পাবা, আগে তো তাদেরকে কমিশন দিতে হবে শেয়ার বিক্রয়ের জন্য। সেই ক্ষেত্রে ওই শেয়ার বিক্রয়ের কমিশন প্রদান করার জন্য ন্যূনতম মূলধনটা লাগবে। ক্লিয়ার? এরপরে কোম্পানির প্রাথমিক ব্যয় এবং গঠনের জন্য লাগবে। আমরা বুঝতে পেরেছি। আমরা আজকে নিবন্ধন পত্রটা নিয়ে একটু পড়াশোনা করব। নিবন্ধন পত্রটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নিবন্ধন পত্র আর স্মারকলিপির মধ্যে একটা প্যাচ আছে, সেটা আমি এখন ক্লিয়ার করে দেব। যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের নিবন্ধন, কোম্পানি নিবন্ধনের প্রমাণ দিয়ে যে সনদ প্রদান করে তাকে কোম্পানির নিবন্ধন পত্র বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন COI খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই নিবন্ধন পত্রকেই কোম্পানির বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ বলা হয়। একটা শিশু জন্ম হওয়ার পরে যেমন তার জন্ম নিবন্ধন দরকার হয়, বর্তমানে তোমরা দেখছো, ঠিক কোম্পানি নিবন্ধনের পরে যেই সার্টিফিকেট বা যেই সনদ দিয়ে কোম্পানিকে আসলে মূলত কোম্পানি গঠিত হয়ে থাকে সেটাকে বলা হয় নিবন্ধনপত্র। আমরা জানি নিবন্ধন ছাড়া তো কোম্পানি সম্ভব না। তাহলে এই নিবন্ধক কোম্পানি নিবন্ধনের যে সনদটা আমাদেরকে দিবে সেটাই হচ্ছে মূলত নিবন্ধনপত্র। এই নিবন্ধনপত্রকে কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয়, কারণ এটি পাওয়ার পরেই মূলত কোম্পানির আইনগত যে আইনগত যে স্বীকৃতি, সেই স্বীকৃতি অথবা কোম্পানির এই যে এটাকে কোম্পানির আইনগত স্বীকৃতি এবং কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তার সৃষ্টি হয়। তো এই বলা হয় কোম্পানি, সেজন্য এই নিবন্ধনপত্রটাকে কি বলা হয়? কোম্পানির অস্তিত্বের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল। এখন একটা প্রশ্ন আমরা দেখলাম যে কোম্পানির সবচাইতে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল আমরা কি বলছি বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বলেছি স্মারকলিপি, দলিল স্মারকলিপি। আবার এখানে বললাম যে কোম্পানির স্মারকলিপি, কিন্তু এখানে যেটা আছে সেটা আর এটা কিন্তু এক না ভাইয়া। বলছে কোম্পানির অস্তিত্বের পক্ষে, কারণ নিবন্ধনপত্র না হলে তো কোম্পানির অস্তিত্বই থাকবে না। সো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নিবন্ধনের ক্ষেত্রে আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে কোম্পানির অস্তিত্বের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বললে সেটা নিবন্ধনপত্র, কিন্তু কোম্পানি গঠনের বা কোম্পানির মূল দলিল বললে সেটা হবে স্মারকলিপি। এই দুইটার মধ্যে যে একটা পার্থক্য সেটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমেন্ট করতেছেন, লাইভে আছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা ক্লিয়ার কিনা নিবন্ধন পত্রের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি? আপনারা ক্লিয়ার কিনা একটু মতামত জানান। আপনাদের মতামত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। হ্যাঁ, তাহলে নিবন্ধন পত্রের বিষয়টা চলে গেছে। এবার আসে বিবরণপত্র। আমরা কি আজকে কন্টিনিউ করব? আপনারা কি বলেন? ক্লাসে কি আপনারা আছেন? কন্টিনিউ কি করব নাকি শেষ করে দেব? অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ও বিবরণপত্র, প্রসপেক্টাস। বিবরণপত্র আপনারা জানেন, এটা নিয়ে আসলে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের নিকট শেয়ারের
ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে যে বিবরণপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটাকে আমরা বলি বিবরণপত্র। বিবরণপত্র ইস্যু করতে হয় নিবন্ধনের পরে, এটা আমরা জানি, কিন্তু শেয়ার ইস্যুর পূর্বে বিবরণপত্রে ভুল ত্রুটির কারণে 5 বছর বিবরণপত্র ইস্যুর পূর্বে কোম্পানিকে SEC থেকে মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতিপত্র নিতে হয়। এখন দেখেন এই যে জিনিসগুলো আমরা পড়লাম এটা আমরা সবাই জানি। বিবরণপত্র কি? যারা আমার কোম্পানি সংগঠনের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যুর ক্লাস করেছেন তারা খুব ভালোভাবেই জানেন। একটা কোম্পানি যখন নিবন্ধন হয়, নিবন্ধনের পরেই তাদের কাজ কি হয়? মূলধন সংগ্রহ করা। কারণ তাদের মেইন কাজই হচ্ছে মূলধন বা ক্যাপিটালটা কালেকশন করা। এই ক্যাপিটাল সংগ্রহের জন্য বা মূলধন সংগ্রহের জন্য ভাইয়ারা কি করে? তারা জনগণকে কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য, কোম্পানি কত শেয়ার বিক্রি করতেছে শেয়ারের মূল্য উল্লেখ করে একটা আমন্ত্রণ জানায়, এবং যে পত্রের মাধ্যমে যা বা যেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় সেই বিজ্ঞপ্তিটাকেই বলা হয় মূলত হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাস। তাহলে বিবরণপত্র বা প্রসপেক্টাস কখন প্রকাশ করা হয়? অবশ্যই এটা ইস্যু করতে হয় কখন? আগে কোম্পানি নিবন্ধন হবে এরপরে, তবে অবশ্যই শেয়ার ইস্যুর পূর্বে। কারণ শেয়ার ইস্যু করবে কখন? এই যে কোম্পানি প্রসপেক্টাস প্রকাশ করবে সেটার পরেই তো কোম্পানি শেয়ার ক্রয়ের আবেদন পাবে, তারপরে কোম্পানি শেয়ার ইস্যু করবে। আর বিবরণপত্রে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। আর বিবরণপত্র ইস্যুর ক্ষেত্রে কোম্পানিকে অবশ্যই BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতিপত্র নিতে হবে। এ হচ্ছে বিবরণপত্র নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা একটু মাথায় রাখলেই চলবে। পাশাপাশি অন্যান্য কিছু তথ্য আছে যেগুলো আমরা একটু জানবো। কোম্পানি স্মারকলিপিতে পরিবর্তিত নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে 15 দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয়। সংঘবিধিকে কোম্পানি পরিচালনার উপবিধি বলা হয়। এটা আমরা পড়েছি, এগুলা দরকার নাই আমাদের, এই বিষয়গুলো নিয়ে আমরা আর বলবো না। আমরা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাব। কোম্পানির নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ কথা। কোম্পানি কারা নিয়ন্ত্রণ করে এটা আমাদের একটু জানতে হয়, তাই না? কোম্পানির পরিচালকগণ হচ্ছে কোম্পানি নিয়ন্ত্রণ করে। এই পরিচালক কারা হয়? যারা হচ্ছে সাধারণত কি করে? কোম্পানিটা গঠন করে পরিচালনা করে, অর্থাৎ কোম্পানি সাধারণ শেয়ার ক্রয়ের পরে যারা কোম্পানির কি করে পরিচালনা এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে থাকে তাদেরকেই বলা হয় কোম্পানির পরিচালক। তাহলে কোম্পানির যে সকল শেয়ার মালিক, খেয়াল করবেন, যে সকল শেয়ার মালিক কোম্পানির কি করে ব্যবস্থাপনা এবং পরিচালনায় অংশগ্রহণ করে তারাই হচ্ছে কোম্পানির পরিচালক। তবে মাথায় রাখবেন কোম্পানির সাধারণত পরিচালক হতে পারে কারা? যারা সাধারণ শেয়ার ক্রয় করে। আমরা শেয়ারের প্রকারভেদে যখন যাব তখন এই বিষয়গুলো দেখব। কিন্তু তাহলে কোম্পানির যারা সাধারণ শেয়ার হোল্ডার, এই সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির পরিচালক হতে পারে। আর শেয়ার হোল্ডারদের পক্ষে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু পরিচালক। এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর পরিচালক হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? একটা কাজ করতে হবে। কী কাজ? এই যে দেখেন, পরিচালক হওয়ার জন্য নির্বাচনের 15 দিন পূর্বেই আপনি নিবন্ধককে জানাতে হবে যে আপনি পরিচালক হতে পারবেন, আপনি ইলেকশনের মাধ্যমে পরিচালক হতে পারবেন। তাহলে কোম্পানির কোন শেয়ার মালিকগণ পরিচালক হয় এটা একটু মাথায় রাখতে হবে। সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির পরিচালক হয়, আর এরা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কার পক্ষে? শেয়ার হোল্ডারদের পক্ষে বা কোম্পানির মূল পরিচালক। আর ম্যানেজিং এজেন্ট কর্তৃক নিযুক্ত পরিচালকের সংখ্যা হবে মোট পরিচালকের 3/1 সর্বোচ্চ। খেয়াল করো, এখানে বেশি হবে, শব্দটা ভুল চলে এসেছে। হ্যাঁ, বেশি হবে না। ওকে, ম্যানেজিং এজেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক মোট পরিচালকের সংখ্যা। প্রতি বছর বাধ্যতামূলক অবসান করতে হয়। একই কথা, আমাদের যে পরিচালক আছে তাদের মধ্যে 3/1 প্রতি বছর বাধ্যতামূলকভাবে কি হয়? অবসর গ্রহণ করে। এখন সব পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক 2 জন, এগুলো আমরা বলেছি। আর পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কয়জন? 3 জন। আর ওকে, এই বিষয়গুলো আমাদের দরকার নাই। এখন কারা কারা কোম্পানির পরিচালক হতে পারে, কারা কোম্পানির পরিচালক হতে পারে না, এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়টাকে আপনাদের একটু খেয়াল করতে হবে। যারা সাধারণ শেয়ারের মালিক এবং ন্যূনতম শেয়ারের মালিকগণ, এরা কোম্পানির পরিচালক হতে পারে। খুব গুরুত্বপূর্ণ এটা। আর কারা কারা হতে পারবে না ভাইয়া? হতে পারবে না মূলত হচ্ছে যারা সাধারণ শেয়ারের মালিক নয়, মানে যারা অগ্রাধিকার শেয়ারের মালিক বা অন্যান্য শেয়ারের মালিক, কমপক্ষে 6 মাস সাজাপ্রাপ্ত ব্যক্তি যারা আইনের মাধ্যমে সাজা পেয়েছেন বাংলাদেশের আইনে। এরপর হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার না ক্রয় করলে 2 মাসের মধ্যে
অর্থাৎ পরিচালক হতে হলে আপনাকে 2 মাসের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। আর্থিকভাবে অসচ্ছল, ঋণ পরিশোধে অক্ষম, নাবালক, দেউলিয়া ব্যক্তি এরা কি করতে পারে না? পরিচালক হতে পারে না। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বললেন যে যোগ্যতা সূচক শেয়ার কি? যোগ্যতা সূচক শেয়ার মানে হচ্ছে কোম্পানির ওই যে পরিচালক হতে গেলে আপনাকে যে শেয়ারটা ক্রয় করতে হবে, ওকে। তার এই শেয়ারের হচ্ছে আপনি কোম্পানির যখন পরিচালক হতে যাবেন তাহলে আপনাকে এই শেয়ারটা অবশ্যই ক্রয় করতে হবে। তবে এটার নির্দিষ্ট কোনো সর্বোচ্চ মূল্য নাই যে সর্বোচ্চ কত পরিমাণ মূল্য হতে পারে, তবে সর্বনিম্ন 5,000 টাকা এটার মূল্য, ওকে, যোগ্যতা সূচক শেয়ারের মূল্য। তাহলে আপনাকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয় কেন? পরিচালনায় অংশগ্রহণ করার জন্য বা পরিচালক হওয়ার জন্য। যোগ্যতা সূচক শেয়ারের সর্বোচ্চ কোনো মূল্য নেই, তবে সর্বনিম্ন মূল্য কত? 5,000 টাকা, যা নিয়োগ প্রাপ্তির 2 মাসের মধ্যে কি করতে হয়? ক্রয় করতে হয়। আপনি যদি নিয়োগ পান তারপরে 2 মাসের মধ্যে ক্রয় করতে হয়, না হলে আপনার পরিচালনা থাকবে না। ওকে, পরিচালক নিয়োগের কথা বলা আছে 1994 সালের কোম্পানি আইন কত ধারায়? 90 ধারায়। ওকে, এখন দেখেন পরিচালক নিয়োগ হতে পারে কার কর্তৃক? ওই যে প্রবর্তক কর্তৃক, শুরুতে যারা প্রবর্তন করে, পরিচালক মণ্ডলী কর্তৃক, একটু আগে দেখলাম পরিচালক মণ্ডলী কারা, তৃতীয় পক্ষ কর্তৃক, শেয়ার হোল্ডার কর্তৃক হতে পারে, ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক হতে পারে, সরকার কর্তৃক হতে পারে। এদের কর্তৃক আমাদের পরিচালকগুলা নিয়োগ হতে পারে। এখন পরিচালক অপসারণের কারণ, এটা মদিনান্য হবে, দন্তান্য হয়ে গিয়েছে। আপনারা সবসময় মাথায় রাখবেন কোনো শব্দের যখন রি আসবে, র, তারপরে হচ্ছে এগুলার পরে অবশ্যই সবসময় মধ্যাহ্ন হবে। হ্যাঁ, আপনি ঋণ লিখবেন, ঋণ, তাহলে অবশ্যই এখানে রি আছে। কারণ, মনে করেন কারণ লিখতেছেন, কারণ, মরণ, বরণ, যা লিখবেন এরপরে মধ্যাহ্ন দিতে হবে। হ্যাঁ, তারপরে যদি মনে করেন মধ্যাহ্ন সদি একটা বলেন, ধরেন মনে করেন বিশেষণ লিখবেন, বিশেষণ, এই যে মধ্যাহ্ন হবে, বা ভাষণ। ভাষণ নিয়ে একটু কথা আছে, সেটা নিয়ে, আচ্ছা যাক, আমি বাংলা পড়াতে আসি নাই, এটা থাক। পরিচালক অপসারণের কারণ কি হয়? পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে পরিচালনা অপসারক হয়। তলবকৃত টাকা 6 মাসের মধ্যে পরিশোধ না করলে হয়। নিযুক্তির 2 মাসের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার না ক্রয় করলে। আমরা একটু দেখেছি পরিচালক অপসারণের পদ্ধতি 3টা। একটা হচ্ছে শেয়ার মালিক কর্তৃক হতে পারে, বাধ্যতামূলক হতে পারে, সরকার কর্তৃক হতে পারে। ওকে, সদস্যপদ হারানোর কারণ, কোনো কোম্পানির সদস্যপদ হারানোর কারণ কি? সদস্য তার শেয়ারের মালিকানা যদি কারো কাছে হস্তান্তর করে দেয়, অথবা পরিষদ কর্তৃক তার শেয়ার যদি বাজেয়াপ্ত করে দেয়। আমরা এগুলা শেয়ার ইস্যুর ক্ষেত্রে খুব ভালোভাবে বলেছি। কোনো সদস্য তার শেয়ারের মালিক কোম্পানির নিকট শেয়ার যদি কোম্পানির নিকট সমর্পণ করে দেয়, এই বিষয়গুলো আমরা খুব ভালো করে জানি। আপনারা আজকে যতটুকু আলোচনা করেছি কন্টিনিউ করব। ওকে, আপনাদের ক্লাস কেমন লাগতেছে? কন্টিনিউ করব তো অবশ্যই, আপনারা চাইলে কন্টিনিউ করতে আমার কোনো সমস্যা নাই। আমি শুধু একটা বিষয় চাই, আপনারা একটু হলেও আমাদের পাশে থাকুন। হ্যাঁ, যত বেশি আপনারা ক্লাসে থাকবেন তত বেশি ক্লাসটা এনজয়েবল হবে, এবং আমরা চেষ্টা করব খুব ভালোভাবে শেষ করার জন্য। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনারা খুব এই ক্লাস এতটুকু তো আপনারা শিওর, এই জাতীয় ক্লাস আপনারা ফ্রিতে কখনো পান নাই। আজকের ক্লাসটা করবেন, আরও 10টা ক্লাস মিলাবেন, এর আগের অংশীদারি ক্লাসটা করবেন, 10টা ক্লাস মিলাবেন, অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলো করবেন, আরও 10টা ক্লাস মিলাবেন। যদি মনে হয় মার্কেটে এর চেয়ে ভালো ক্লাস হচ্ছে ফ্রিতে, তাহলে আমি বলবো অবশ্যই ক্লাস করার দরকার নেই, সেখানে গিয়ে ক্লাস করেন। বাট যদি আরও 10টা ক্লাস যাচাই করার পর যদি মনে হচ্ছে যে না, ওনাদের ক্লাসগুলো খুব ভালো হচ্ছে বা আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ বা আমাদের জন্য হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ক্লাসগুলো করবেন, বন্ধুবান্ধবদেরকে মেনশন এবং শেয়ার করে দেবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট। আমি আসলে আজকে যাক, আমাদের এখানে আসলে কতটুকু আছে আমি জাস্ট একটু দেখি, 1 মিনিটে একটু দেখি। আমাদের বোর্ড প্রশ্নগুলা আমি জাস্ট 2-1টা বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখেন,
ঢাকা বোর্ড 2022 সালের একটা প্রশ্ন আমি আপনাদের সাথে জাস্ট উপস্থাপন করতেছি। দেখেন সেখানে বলা আছে রিয়াজ তার 20 জন বন্ধু মিলে পায়রা লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়ে প্রতিষ্ঠানটি কাজ আরম্ভ করতে পারল। এখন এই যে কথা আছে যে নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কাজ আরম্ভ করতে পারলো, এটা কোন ধরনের প্রতিষ্ঠান আপনারা কি বুঝেন নাই? অবশ্যই বুঝে গেছেন, কারণ একটু আগে আমরা পড়িয়েছি যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। যে বললাম যে একটা পার্থক্য হচ্ছে কাজের ক্ষেত্রে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলেই নিবন্ধনের পরে কাজ শুরু করতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেই সুযোগ নেই, তারা কাজের অনুমতিপত্র নিতে হয়। যেহেতু রিয়াজ সাহেব তার নিবন্ধনের পরে কাজ শুরু করতে পারলো, তার মানে এটা কোন ধরনের কোম্পানি যদি প্রশ্ন আসে, এই যে ঘ নাম্বারে এসেছে পায়রা লিমিটেড কোন ধরনের কোম্পানি ব্যাখ্যা করো, তাহলে কি হবে? অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন ব্যাখ্যা করতে বললে কি লিখবেন বলেন তো? ব্যাখ্যা করতে বললে আপনি কি লিখবেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন তো বললেন, এখন ব্যাখ্যা কীভাবে করবেন? যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আমরা সেই সকল কোম্পানি বলি যাদের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন। তার মানে রিয়াজ লিমিটেডের সদস্য সংখ্যা 20 জন, তার মানে 50 জনের মধ্যে আছে, সেজন্য এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এছাড়াও প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ার কারণ হচ্ছে সে কি করতে পারলো? নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারলো। এই যে ব্যাখ্যাটা আপনি দিয়ে দিবেন এখানে 3 নাম্বার হয়ে যাবে। কিন্তু শেয়ার বিক্রয় করতে গিয়ে কোম্পানিটি আইনগত বাধার সম্মুখীন হলো। আসলে তারা শেয়ার বিক্রি করতে গিয়ে কেন আইনগত বাধার সম্মুখীন হয়েছে বুঝেন নাই? কারণ শেয়ার বিক্রয় তো তারা বাইরে করতে পারবে না, তারা সদস্যদের বাইরে কি সেই শেয়ার বিক্রি করতে পারবে না। এখন উদ্দীপকে পায়রা লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রয়ের কোন বাধার সম্মুখীন যুক্তিসহ তোমার মতামত, সুচিন্তিত মতামত ব্যক্ত করো। তাহলে কি তুমি তোমার মতামত দিতে পারবে না ভাইয়া? তাহলে যতটুকু আলোচনা করেছি, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলে তার সদস্যদের বাইরে শেয়ার বিক্রি করতে পারে না। তাহলে সেজন্য রিয়াজ লিমিটেড যখন তার শেয়ারটা সদস্যদের বাইরে বিক্রি করতে গিয়েছে, তখনই কি সে বাধার বা আইনগত জটিলতার সম্মুখীন হয়েছে, কারণ এটা আইনের বিরুদ্ধে। তাহলে দেখেন এখানে 3 আর 4 এই 7 নাম্বার আপনারা পেরে গেছেন। জাস্ট একটা প্রশ্ন, বিধিবদ্ধ কোম্পানি কি আমরা বলেছি বোনাস শেয়ার, যেহেতু শেয়ার নিয়ে আমি আলোচনা করি নেই, সামনের ক্লাসে আলোচনা করবো, সেজন্য বোনাস শেয়ারটা থাকলো। এরপরটা দেখেন, জনাব রাজন এবং তার 39 জন বন্ধু মিলে আতর লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিজন 2 কোটি টাকা করে মোট 80 কোটি টাকার মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর তার শেয়ারটি অন্য একটি বন্ধু রিয়াজের নিকট বিক্রি করলেন। এতে জনাব রাজনকে আইনগত কোনো ঝামেলায় পড়তে হয়নি। খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাজন অন্য একটি কোম্পানি অহনা লিমিটেড কোম্পানির 50 লক্ষ শেয়ার ক্রয় করলেন। একটু খেয়াল করবেন, অন্য একটা কোম্পানির 50 লক্ষ টাকা শেয়ার ক্রয় করেন। কোম্পানিটি জুন মাসে 10% নগদ লভ্যাংশ এবং 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা করলেন। এই যে 10টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার দেওয়ার ঘোষণা করেছে, এটাকে বলা হয় বোনাস শেয়ার। যদিও বোনাস শেয়ার নিয়ে আমরা ডিটেলস কথা বলবো পরবর্তী ক্লাসে, বাট আমরা জানি যে কোনো একটা শেয়ারের সাথে যদি অন্য একটা শেয়ার এক্সট্রা দেওয়া হয়, তখন সেটাকে আমরা বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ বলি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে স্মারকলিপি কি? স্মারকলিপি আমরা জানি যে কোম্পানির মূল দলিল বা কোম্পানির পরিচালনা, কোম্পানির গঠনতন্ত্র বা মূল সংবিধান বা মূল সনদ বা মূল কি কোম্পানির ব্লু প্রিন্ট বলা হয় স্মারকলিপিকে। এই জিনিসটা আমরা পড়েছি। ঋণপত্র বলতে কি বোঝায়? ঋণপত্র হচ্ছে কোম্পানি ঋণ নেওয়ার জন্য যে পত্রটা ইস্যু করে সেটাকে ঋণপত্র বলে, বা যে পত্রের মাধ্যমে কোম্পানি ঋণ নেয়। যদিও এটা নিয়ে আমরা সামনে পড়ি নেই। আতরজান লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন? বুঝতেই পেরেছেন কোন ধরনের ব্যবসা সংগঠন, যেহেতু শেয়ারটা অন্য কারো কাছে হস্তান্তর করে দিয়েছে। অহনা লিমিটেড ঘোষিত 10টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথাযথ বিশ্লেষণ করে এটা বোনাস শেয়ারের একটা বিষয় পারবেন। এরপরে আসেন, বিধিবদ্ধ কোম্পানি কি? সংঘস্মারক মানে কি? স্মারকলিপি। ওকে, মালিকানা ভিত্তিতে সংগঠনটি কোন ধরনের সংগঠন? এই জাতীয় প্রশ্ন আপনাদের কিন্তু এসে থাকে। সো এই যা আমরা আলোচনা করেছি সবই পারবেন। আমি যা আলোচনা করেছি এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন, শেয়ার কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি,
তাহলে আমরা যতটুকু ক্লাস করেছি এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, ততটুকু ক্লাসে কি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম মনে আছে, বা কোনো ধরনের যে কি কোনো তাহলে আজকের ক্লাসটা আমরা যতটুকু করেছি আমি অতটুকুই রাখবো, কারণ হচ্ছে এত বেশি দিলে তোমরা অবশ্যই অনেক সময় বোরিং হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তারপরেও আমরা যতটুকু আলোচনা করেছি, বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। সামনের ক্লাসে যেটা করব, আমি সামনের ক্লাসটা আমরা ঠিক চেষ্টা করব আগামী সপ্তাহের যে কোনো একদিন এটা নিয়ে নিতে। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, তবে সম্ভাবনা হচ্ছে তোমাদের সামনের ক্লাসটা হবে শুক্রবার। ওকে, শুক্রবার 3টায়, বিকেল 3টায় সামনের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমাদেরকে যতটুকু পড়িয়েছি আমার রিকোয়েস্ট থাকবে অতটুকু তোমরা একটু দেখে যাও। আর আজকে যতটুকু পড়েছি এখানে আমরা বোর্ড প্রশ্ন অল্প একটু বিশ্লেষণ করেছি, ডিটেলস বোর্ড প্রশ্ন সামনের ক্লাসে বিশ্লেষণ করা হবে। পাশাপাশি হচ্ছে তোমরা A to Z আমরা যে ইয়েটা পড়েছি, কি বলে, A to Z আমরা যে বেসিক থেকে এ পর্যন্ত আলোচনা করেছি সেই আলোচনা থাকবে। এর আরেকটা ক্লাস লাগবে, কারণ কোম্পানি সংগঠন এক ক্লাসে পসিবল না, সেটা তোমরাও জানো। আর যেহেতু আমি একেবারে ডিটেলস কথা বলেছি সেহেতু আমাদের একটু জটিল, মানে একটু সময় লেগেছে। সো আমার আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকলো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসে থাকবা সব সময়। ক্লাসগুলোকে ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা। আর সর্বশেষ আবারও বলবো, আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু মতামত দিও। ভালো থাকবা সবাই, ইনশাল্লাহ দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।